আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমি নবম এবং দশম শ্রেণী এবং 2026-এর এসএসসিতে যে আমাদের ট্যাগ কোশ্চেন আসে এই ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আসলে নবম শ্রেণীর অনেকগুলো গ্রামারের আইটেম আছে, এর ভিতরে লক্ষ্য রাখতে হবে যে স্টুডেন্ট কোন গ্রামারটা আমরা আগে পড়ালে স্টুডেন্ট মজা পাবে। তাহলে নবম শ্রেণীর ভিতরে দেখা যাচ্ছে সবচেয়ে সহজ গ্রামার হচ্ছে ট্যাগ কোশ্চেন। আসলে ট্যাগ কোশ্চেন সহজ তখনই সহজ হবে যখন আমরা এর কিছু গ্রামাটিক্যাল রুল জানব। আসলে গ্রামার ছাড়া কখনোই ভাষা শুদ্ধরূপে লিখতেও পারা যায় না, বলতেও পারা যায় না। কেননা গ্রামার হচ্ছে একটা নিয়ম। একটা ভাষাকে আমরা কতটা শ্রুতিমধুর করতে পারি বা কতটা শুদ্ধ করে লিখতে পারি, এটার জন্যই আসলে গ্রামার। আসলে গ্রামার ছাড়া ইংরেজি পড়া যায় না। যে যত কথাই বলুক, তোমাকে একটি সেন্টেন্স লিখতে গেলে গ্রামার অবশ্যই লাগবে। তাহলে আজকে আমরা এই ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করি। তাহলে ট্যাগ কোশ্চেন অথবা কোশ্চেনও বলা যায়। এই যে ট্যাগ কোশ্চেন শব্দটার অর্থটা কি এটা আগে আমাকে জানতে হবে। এর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে কিছু নিয়ম আছে, যেমন আমার ভার্বের প্রতি ভালো একটা দখল থাকতে হবে। অবশ্যই আমাকে কনজুগেশন অফ ভার্ব অথবা স্ট্রং ভার্ব উইক ভার্ব এই সম্পর্কে আমার ভালো একটা জ্ঞান থাকতে হবে। আসলে একটা ইংরেজি সেন্টেন্সের বা একটা সেন্টেন্সের প্রাণ হলো তার ভার্ব। আমরা যদি ভার্বই না জানি তাহলে কখনোই আমরা কোনো গ্রামার লিখতে কোনো ইংরেজি সেন্টেন্স আমরা লিখতেই পারবো না। কেননা যে মানুষের যেমন হার্ট থাকে তাহলে ইংরেজি সেন্টেন্সেরও একটি হার্ট আছে, সেই হার্টটির নামই হচ্ছে ভার্ব। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কীভাবে করব এই সম্পর্কে আমি এখানে ট্যাগ কোশ্চেনের ছোট্ট একটা ফর্ম লিখেছি, অর্থাৎ শর্ট ফর্ম। এই ভার্বগুলো আমরা শর্ট ফর্ম অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বগুলোর আমরা একটা শর্ট ফর্ম কিভাবে লিখব। কারণ ট্যাগ কোশ্চেন শব্দের অর্থই কিন্তু হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে এখানে দেখো আমি লিখেছি এম নট। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরেন্ট অথবা এইন্ট। ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট। আর নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরেন্ট। ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াজ নট। ওয়ার নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ারেন্ট। হ্যাজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাজেন্ট। হ্যাভ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাভেন্ট। হ্যাড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাডেন্ট। শেল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শেন্ট। উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কান্ট। উড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে উডেন্ট। একটি স্ক্রিনশট দিয়ে এগুলো রেখে দাও মোবাইলে, পরে তোমাদের কাজে লাগবে। তাহলে এখন আমরা প্রশ্নটা কিভাবে আমরা তৈরি করব। আমি এই ট্যাগ কোশ্চেনের ধারাবাহিক ক্লাস আমার এই ভিডিও চ্যানেলে আপলোড দিয়ে দিব। তোমরা আমার এই পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। তাহলে আমরা এটা মুছে ফেলতেছি। এখন আমি কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে একেবারে ট্যাগ কোশ্চেনটাকে পানি করে ফেলব। দেখো, নাম্বার 1 আমি এখানে লিখলাম দে ইট রাইস। তারা ভাত খায়। একটি কমা আর এখানে এভাবে ডট ডট দিয়ে এই জায়গায় একটা ইন্টারোগেটিভ চিহ্ন অথবা প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ভার্বটিকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এই সেন্টেন্সের ভিতরে ভার্ব কোনটা। এখন আমি তোমাদেরকে যেই ট্যাগ কোশ্চেনটি লিখেছি
এই ট্যাগ কোশ্চেনটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বিহীন। অবশ্যই তোমাকে অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। অক্সিলিয়ারি ভার্ব কি? যে ভার্ব অন্য ভার্বকে সাহায্য করে সেগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার। এই অক্সিলারি ভার্ব তোমাকে অবশ্যই জানতে হবে। যদি অক্সিলারি ভার্ব তুমি না জানো তাহলে কিন্তু সেন্টেন্সটি সঠিকভাবে লিখতে পারবা না। যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমরা ব্যবহার করব ডু অথবা ডাজ অথবা ডিড। আমরা কখন ডু ব্যবহার করব, কখন ডিড ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব সেটা নির্ভর করবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে অথবা ভার্বটি কোন ফর্মে আছে। ভার্বের 3টি ফর্ম তোমাকে অবশ্যই জানতে হবে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই সেন্টেন্সে দে হচ্ছে তোমার সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব আর হচ্ছে রাইস হয়েছে অবজেক্ট। তাহলে দে ইট রাইস, এই যে ইট, এই ভার্বটি আছে প্রেজেন্ট ফর্মে। কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। যখন প্রেজেন্ট ফর্মে থাকবে এবং ভার্বটির শেষে এস বা ইএস না থাকবে, এস বা ইএস না থাকবে, তখন আমরা এই জায়গায় ব্যবহার করব ডু। ডু। এখন এই সেন্টেন্সে নট নেই, এখানে কোনো নট নাই। তাহলে নট যদি না থাকে তাহলে আমরা লিখব এখানে ডোন্ট। ডোন্ট। আর এইখানে দে হচ্ছে প্রোনাউন, তাহলে এই জায়গায় আমরা লিখব দে। এই জায়গায় দে লিখে একটা ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে প্রশ্নটি কি দাঁড়ালো? ডোন্ট দে। ডোন্ট দে। তাহলে একেবারে ক্লিয়ার। এইভাবেই আমরা ডু, এই যে ডু লিখলাম, এই ডুটা আমরা এইভাবেই ব্যবহার করব। যদি ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, যদি ভার্বটা কি থাকে? প্রেজেন্ট ফর্মে থাকে, আর ভার্বের শেষে যদি এস বা ইএস না থাকে তখন আমরা ডু লিখব। আর যদি এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে অর্থাৎ হা বোধকে আছে, এই জন্য আমরা নট লিখব। তাহলে আমরা কি লিখেছি? যে ডোন্ট দে। ডোন্ট দে। হ্যাঁ, আরেকটি সেন্টেন্স লিখছি, যেমন আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। তাহলে এই জায়গায় ভার্ব হচ্ছে প্লে, যেহেতু ভার্ব হচ্ছে প্লে, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই অথচ ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এই জায়গায় আমরা কি লিখব? ডোন্ট। ডোন্ট আই। ডোন্ট আই। ডোন্ট আই। ক্লিয়ার? এই হলো ডু এর ব্যবহার অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব বিহীন সেন্টেন্স। এখন আমরা ডাজের ব্যবহার করছি। একটি উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি যদি লিখি হি ইটস রাইস। হি ইটস রাইস। ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে প্রশ্নবোধক। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে ইটস। এই ইটের সাথে এস আছে, তাহলে ইটের সাথে যখন আমরা এস দেখব তখন আমরা লিখব ডাজেন্ট। 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 আর হচ্ছে প্রোনাউন হচ্ছে হি, তাহলে হি লিখব। ক্লিয়ার? তাহলে ডাজের ব্যবহার চিরতরেই শেষ। যখনই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস বা ইএস দেখব তখনই আমরা এই জায়গায় ডাজেন্ট লিখব, আর এখানে এই প্রোনাউনটা লিখে দিলাম। এই যে এখানে সাবজেক্ট হচ্ছে হি। এখন এখানে প্রোনাউন দেখে এদিকে আমরা প্রোনাউন লিখলাম, তাহলে এই জায়গায় আমি যদি লিখি রানা। রানা। রানা গোজ। রানা গোজ টু স্কুল। রানা গোজ টু স্কুল। রানা বিদ্যালয়ে যায়। রানা বিদ্যালয়ে যায়। প্রশ্নবোধক। এখন এই জায়গায়
মূল ভার্ব হচ্ছে গো, গো এর সাথে ইএস হয়েছে, কারণ রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে অ্যাস বা ইএস হয়। তাহলে এখানে অ্যাস বা ইএস হয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো? ডাজেন্ট। কি লিখবো? ডাজেন্ট, ডাজেন্ট, ডাজেন্ট। আর এখানে হচ্ছে রানা, রানা হচ্ছে একজন ছেলে, তাহলে এই রানার প্রোনাউন হবে হি, আর মেয়ে হলে হতো শি। যেমন যদি হয় রুনা, ধরো রুনা, রুনা একটি মেয়ের নাম, হ্যাঁ, রুনা রিডস, এই যে রুনা রিডস দ্য বুক, রুনা রিডস দ্য বুক, রুনা বইটি পড়ে। তাহলে এখানে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেনটি করব? যেহেতু ভার্বের শেষে এস আছে, তাহলে এই জায়গায় আমরা ডাজেন্ট লিখব, DOESEN'। আর যেহেতু রুনা মেয়ে, তাহলে মেয়ের প্রোনাউন এখানে, অর্থাৎ রুনার প্রোনাউন এই জায়গায় আমরা লিখব শি। ওকে, তাহলে ডাজের ব্যবহারও ক্লিয়ার। মোট কথা হচ্ছে ট্যাগ কোশ্চেন একেবারেই সহজ, কিন্তু তোমাকে এই নিয়মগুলো তোমাকে জানতে হবে, ভার্বটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এইটা পারলেই তোমার কাছে একেবারেই সহজ হয়ে যাবে। আমি এখন তোমাদেরকে ট্যাগ কোশ্চেনের ধারাবাহিকতা, অর্থাৎ প্রথম স্টেপটা আমি তোমাদেরকে শুরু করে দিলাম, যে প্রথম স্টেপে এইভাবে করবা। এইবার আমরা চলে যাচ্ছি ডিডের ব্যবহারে। এটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। মুছে ফেললাম। এখন লিখলাম হি এট রাইস। একটি উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি যাতে সহজ হয়। হি এট রাইস, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে এট। মূল ভার্ব হচ্ছে কি? এট। তাহলে এটটা আছে কোন ফর্মে? পাস্ট ফর্মে। হ্যাঁ, এই যে এটটা পাস্ট ফর্মে আছে, এই এটটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা লিখব ডিড। কি লিখব? ডিড। ডিড লিখলাম, সংক্ষেপ ডিডেন্ট। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য এখানে আমরা ডিডেন্ট লিখব, অর্থাৎ এটা হাবোধক বাক্য আছে, এজন্য এই জায়গায় আমরা ডিডেন্ট ব্যবহার করব, আর এখানে লিখে দিব হি। আশা করি বুঝতে পেরেছো এটা। আরেকটা যদি লিখি আমি, রানা ওয়েন্ট, WENT, ওয়েন্ট টু স্কুল, রানা বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে ওয়েন্ট, ভার্বটি ফার্স্ট ফর্মে আছে, তাহলে ভার্বটি ফার্স্ট ফর্মে থাকলে আমরা কি করব? ডিডেন্ট ব্যবহার করব এই জায়গায়, ডিডেন্ট, ডিডেন্ট। আর রানার পরিবর্তে হি, যেহেতু রানা ছেলে এই কারণে হি, মেয়ে হলে আমরা ওই জায়গায় সি লিখব। তাহলে ডু, ডাজ, ডিড, এই তিনটার ব্যবহার আর জীবনেও কখনো তোমরা ভুলবা না। আমার এই উদাহরণটা ফলো করলে ইনশাআল্লাহ তোমরা এসএসসিতে এই ট্যাগ কোশ্চেনে ফুল মার্কস পাবা। এই গেল অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সগুলো। এবার আমি অক্সিলারি ভার্ব যুক্ত কিভাবে মানে সেন্টেন্সগুলো করাবো। তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত, আচ্ছা এখানে যেহেতু অক্সিলারি ভার্বটাকে একটু পরে করাই, তোমরা আগে আরে এই যে ডু নট, ডাজ নট, ডিড নট সেন্টেন্সে থাকে, ওগুলো কিভাবে করবা সেটার আবার একটি উদাহরণ দিয়ে দেখাইতেছি। অক্সিলারি ভার্বের একটু পরে করাই, যদিও এই ডু ডাজ অক্সিলারি ভার্বের মতোই ব্যবহার হয়। যেমন আমি যদি লিখি আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। তাহলে এই জায়গায় ডু কিন্তু আছে, ডুটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে গ্রহণ করি। তাহলে ডু লিখে দিব, আর এই সেন্টেন্সে নট আছে, এখানে আর ডোন্ট লিখতে পারবো না, এই আইটা লিখে দিব, এই প্রোনাউনটা। তাহলে ডু আই শেষ। আবার যদি
লিখি হি বা একটা নাম দিয়ে দেই রানা রানা ডাজ নট ইট রাইস তাহলে এই জায়গায় যেহেতু এই জায়গায় ডাজ নট আছে তাহলে ডাজটা আমরা নিয়ে যাব এই জায়গায় ডাজ, আর নট আছে সেন্টেন্সে, নট আমরা ব্যবহার করব না। রানার প্রোনাউন হচ্ছে হি। ক্লিয়ার? এইবার আরেকটা লিখি, ধরো রুনা ডিড নট ইট রাইস লিখলাম। ঠিক আছে? তাহলে প্রশ্নবোধক, তাহলে এই জায়গায় আমরা ডিডটা নিয়ে যাব, ডিড। আর নট আছে, নট আমরা ব্যবহার করব না। রুনা প্রোনাউন হবে শি, রুনার প্রোনাউন কি শি। তাহলে সেন্টেন্সে নট থাকলে আমরা এই জায়গায় শর্ট ফর্মে নট ব্যবহার করব না। আর যদি নট না থাকে তাহলে পূর্বে আমরা দেখেছি ডোন্ট, তারপরে ডাজেন্ট, তারপরে ডিডেন্ট ব্যবহার করেছি। তাহলে এইভাবে থাকলে তোমরা এই নিয়মেই করবে। তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ। এইবার আমরা অক্সিলিয়ারি ভার্ব যেগুলা বলেছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এভাবে তোমাদের এগুলো মুখস্থ থাকতে হবে, একেবারে মুখস্থ ঠোঁটস্থ আত্মস্থ করে ফেলবা। তাহলে আর তোমার এই অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আর কোনো সমস্যাই হবে না। এখন আমি যদি বলি, যেমন হি ইজ ক্যাচিং, CATCHING, হি ইজ ক্যাচিং ফিশ, তাহলে হি ইজ ক্যাচিং ফিশ লিখলাম। তাহলে এই জায়গায় অক্সিলারি ভার্ব কোনটি? অবশ্যই ইজ অক্সিলারি ভার্ব, কারণ ইজ সাহায্য করেছে ক্যাচিংকে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। তাহলে আমরা কি করব? আমরা ইজটাকে অক্সিলারি ভার্বটাকে আগে লিখব, আর এই সেন্টেন্সে নট নাই, আমরা নট লিখে দিলাম ইজেন্ট, আর হচ্ছে হি। এই হি লিখে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। ওকে? তাহলে হি ইজ ক্যাচিং ফিশ, এটা ট্যাগ কোশ্চেন হচ্ছে ইজেন্ট হি। আচ্ছা, এটা যদি এই সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে আমরা কি করব? যেমন এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন হি ইজ নট ক্যাচিং ফিশ, ড্যাশ। তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে আমি ইজ লিখলাম, আর হচ্ছে নট এখানে আছে, আমরা নট এখানে ব্যবহার করতে পারবো না, তাহলে হি। তাহলে হি ইজ নট ক্যাচিং ফিশ, এটা ট্যাগ কোশ্চেন হচ্ছে ইজ হি। আবার আরেকটি দিচ্ছি, দেখো, দে আর গোয়িং টু স্কুল, এখন দে আর গোয়িং টু স্কুল, তাহলে এই জায়গায় অক্সিলারি ভার্ব কোনটি? আর। তাহলে আর আমরা আগে লিখব। এই সেন্টেন্সে নট নেই, তাহলে আমি সংক্ষেপে রূপ দিব আরেন্ট। আরেন্ট দে প্রশ্নবোধক। ওকে, ক্লিয়ার? আর যদি এই সেন্টেন্সে যদি নট থাকে তাহলে কিভাবে লিখতাম? যদি এইভাবে থাকতো, দে আর নট, ধরো দে আর নট ইটিং রাইস, আমি লিখলাম দে আর নট ইটিং রাইস। যদি এইভাবে থাকতো সেন্টেন্সটি, তাহলে আমরা কি করতাম? তাহলে অক্সিলারি ভার্ব আর নিয়ে আসবো,
হ্যাঁ, আর এই সেন্টেন্সে নট আছে, তাহলে ওই জায়গায় নট ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা কি লিখবো? আর দে, আর দে, এটা প্রশ্নবোধক। এইভাবে অক্সিলারি ভার্ব আসলেই এটা লিখে দিব। ওকে, আচ্ছা, এবার আরেকটি উদাহরণ দেই, যেমন হি উইল read the book. He will read the book. তাহলে he will read the book, সে বইটি পড়বে, সে বইটি পড়বে। আমরা কি করব? তাহলে won't he, কি লিখবো? won't he, কারণ এখানে নট নেই, এই জন্য হ্যাঁ, উইলের শর্ট ফর্ম হচ্ছে won't, উইলের শর্ট ফর্ম হচ্ছে won't। উইল নটের অর্থাৎ উইল নটের শর্ট ফর্ম হচ্ছে won't। যেহেতু এই জায়গায় নট নেই, এই জন্য আমরা এখানে নট ব্যবহার করেছি, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, এটাকে কি করলাম আমরা এখানে নাবোধকে পরিণত করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় যদি তোমার নট থাকে তাহলে আমরা এখানে নট ব্যবহার করতে পারবো না, আর নট যদি না থাকে তাহলে ওই জায়গায় আমরা ওই সংক্ষেপে নট শব্দটা ইউজ করব। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা ট্যাগ কোশ্চেনের এই পর্যন্ত বুঝেছো যে তোমার অক্সিলিয়ারি ভার্ব থাকলে তুমি কি করবা। মূলত আমাদের ট্যাগ কোশ্চেন আসলে মূলত এই জায়গায় শেষ হয়ে গেছে। ট্যাগ কোশ্চেনের 90%ই এই জায়গায় শেষ হয়েছে। এখন আমরা সামনে শিখব কিভাবে সাবজেক্ট পরিবর্তন করা যায়। হ্যাঁ, কিভাবে সাবজেক্টটা পরিবর্তন করা যায়। সামনে আর অত বেশি নিয়মকানুন নাই, বরঞ্চ এই থিমটা যদি এই ফর্মুলাটা জানা থাকে তাহলে আর ট্যাগ কোশ্চেনে কখনোই সমস্যা হবে না।